আসসালামু আলাইকুম, শুভ সকাল জানাচ্ছি সবাইকে। আর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আর টিভির নিয়মিত আয়োজন নিরটাটা আজ পত্রিকা অনুষ্ঠানের সঙ্গে আছি আমি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সঙ্গে খবরের পেছনে খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক মঞ্জুরুল ইসলাম। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনায় যাওয়ার আগে দেশের প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নেব। দৈনিক যুগান্তর দিয়ে শুরু করছি আজকে। রমজান সামনে রেখে সিন্ডিকেটের ফাঁদ, নিত্যপণ্যের দাম নীরবে বাড়ানো হচ্ছে, সাশ্রয়ী দামে পণ্যের বিক্রির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলছেন বাণিজ্যমন্ত্রী। অযৌক্তিক মুনাফা কারোর জন্যই শুভ নয়, গোলাম রহমান। ডানে আছে আনসার ভিটিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী, করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। 140 আনসার ও ভিডিপি সদস্যকে সেবা ও সাহসিকতা পদক প্রদান। বাদিকে আছে সমাবেশে বিএনপি নেতাদের হুঁশিয়ারি, জিয়াকে নিয়ে টানাটানি করলে হাত পুড়ে যাবে, খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে 2 দিনের কর্মসূচি। প্রথম আলো বলছে, রাস্তায় কিশোরীদের যৌন হয়রানি বেশি, কৈশোর স্বাস্থ্য ও সুস্থতা জরিপ প্রসঙ্গ এটি। জাতীয় জরিপে শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য উঠে এসেছে, নীতি নির্ধারকদের এদিকে দৃষ্টি দিতে হবে। ডান দিকে আছে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা, ইভিএমে নৌকার বাইরে ভোট দিলে ধরে ফেলা যায়। বাদিকে আছে অতৃপ্তি রেখে দিলেন শুধু বোনার, মিরপুর টেস্ট। কালের কণ্ঠ, আইনের ফাঁকে ছাড় পেয়ে যায় ধর্ষক, শক্ত আইন থাকলেও বিধিমালা তৈরি হয়নি, অভিযোগ আলামত সাক্ষ্য প্রমাণ ও তদন্তের দুর্বলতায় বিচার হয় না, কিছু সাজানো মামলার কারণে প্রকৃত ভুক্তভোগীরাও সন্দেহে পড়ে, প্রভাব পড়ে বিচারে। ডান দিকে আছে অগ্রাধিকারে নজর নেই, টিকা কেন্দ্রে সবার ভিড়, সম্মুখ সারির কর্মী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অনেকেই বঞ্চিত হচ্ছেন, কেন্দ্রে নিবন্ধন ব্যবস্থা বন্ধ করা হলো। 10 লাখ ছাড়ালো নিবন্ধন, একদিনে টিকা দান 2 লাখ ছাড়ালো, 5 দিনে প্রায় 6 লাখ। শুক্রবার কার্যক্রম বন্ধ। পেছনে আছে বাড়ছে সব মাংসের দাম, বাজার দর প্রসঙ্গে। সমকাল, পার্ক ভেঙে ভাগাড়, নিচে আছে প্রেমিকাকে 5 টুকরো করে লাশের পাশে 5 ঘন্টা। পেছনে আছে 3 রাজাকারের আমৃত্যু ও 5 জনের 20 বছর কারাদণ্ড, যুদ্ধাপরাধের বিচার, এই প্রথম খালাস পেল 1 জন। দৈনিক ইত্তেফাক, শিক্ষক নিয়োগে অচলাবস্থা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও মূল্যায়নে অসঙ্গতি, অভিযোগের স্তূপ, 4 শতাধিক রিট মামলা, বেসরকারি স্কুল কলেজে শূন্য পদ লাখের কাছাকাছি, মামলার কারণে নিয়োগ আটকে আছে, NTRCA বলছে। ডান দিকে আছে রাজনগরে উপজেলা ও ইউপি চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 20। সবচেয়ে নিচে আছে ক্যাপিটলে সবাইকে মৃত্যুর মুখে ফেলেছিলেন ট্রাম্প, সিনেটে অভিশংসন বিতর্কে দাবি ডেমোক্রেটদের। দেশ রূপান্তর, টিকা কার্যক্রম জোরদার, দ্বিতীয় চালান মাস শেষে, মোট নিবন্ধন 12,25,141, 21 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে আসতে পারে টিকার দ্বিতীয় চালান। এই মাসের শেষে কোভ্যাক্সের 3 লাখ টিকা, 2 সপ্তাহ পর টিকাদানে পরিবর্তন আসতে পারে, একসঙ্গে 60 লাখ টিকা দিতে পারে সরকার। ডান দিকে আছে মানবতা বিরোধী অপরাধ, 3 আসামির আমৃত্যু কারাদণ্ড, 11 বছরের প্রথম কোনো আসামি খালাস, 5 জনের 20 বছর করে জেল। পেছনে আছে মিয়ানমারের জেনারেলদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সেনা অভ্যুত্থান প্রসঙ্গ। সবশেষে দ্য ডেইলি স্টার, ব্রিক ক্লিনস ইন খুলনাস ডুমুরিয়া, ইউনাইটেড দে কিল রিভার্স। নিচে আছে ভ্যাকসিন রেজিস্ট্রেশন, NID রিকোয়ারমেন্ট ট্রাবলিং মেনি। মঞ্জু ভাই, বাংলা ইংরেজি মিলে পত্রিকাগুলো শিরোনামগুলো পড়লাম। খুব বেশি যে ভ্যারিয়েশন আছে তা না, কয়েকটি বিষয় একটু কমন, সেগুলো আমরা পরে আলোচনা করব। যুগান্তরের যে বিষয়টি আজকে তারা লিড নিউজ করেছে সেটা দিয়ে আলোচনাটা শুরু করতে পারি। রমজান সামনে রেখে সিন্ডিকেটের ফাঁদ, নিত্যপণ্যের দাম নীরবে বাড়ানো হচ্ছে, সাশ্রয়ী দামে পণ্য বিক্রির ব্যবস্থা নেওয়া হচ্ছে, বাণিজ্যমন্ত্রী বলছেন বরাবরের মতোই অযৌক্তিক মুনাফা কারোর জন্যই শুভ নয়, গোলাম রহমান। এটা দিয়ে যদি আজকে শুরু করি আমরা আমাদের আলোচনাটা। ধন্যবাদ আপনাকে। আমাদের একটা দুর্ভাগ্য হলো যে আমরা নিজেদেরকে পরিচয় দেই যে ইসলামিক কান্ট্রি, কিন্তু কাজটা করি অন ইসলামিক। রোজায়, রমজানে বা বিভিন্ন উৎসবে
সারা পৃথিবীতে বিশেষ করে আমরা যে দেশটাকে ফলো করি সৌদি আরব, সৌদি আরবের সবকিছুই আমরা ফলো করি। ইভেন কি সৌদি আরব থেকে ঘুরে আসলেও মনে করি যে পুণ্য নিয়ে আসছি আমরা, এরকম একটা ধারণা এবং বিশ্বাস আমাদের মধ্যে কাজ করে। সেই সৌদি আরবে বা ইসলামিক দেশগুলোতে রমজান বা বিভিন্ন ধর্মীয় উৎসব যখন থাকে তখন দ্রব্যমূল্য কমিয়ে ফেলা হয়, মূল্য কমিয়ে ফেলা হয় এবং বিভিন্ন জায়গায় ছাড় দেওয়া হয়, বিশেষ করে খাদ্য পণ্যে ছাড় দেওয়া হয়। ঠিক বাংলাদেশে তার উল্টো চিত্রটা দেখা যায়। মনে হয় যেন ধর্মীয় উৎসব যখন আসে, ঈদ রোজা যখন আসে, তখন মনে হয় যেন ব্যবসায়ীদের একটা ব্যবসা করার একটা সুযোগ চলে আসছে, একটা মহোৎসব চলে আসছে। সেই মহোৎসবকে কাজে লাগিয়ে 5 টাকার জিনিস 10 টাকা 20 টাকা কখনো 50 টাকাও বিক্রি হয়েছে কিন্তু। এবং এই যে ধর্মীয় উৎসবকে ধর্মকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সিন্ডিকেট, এটা আমরা দেখেন আজকে থেকে আপনার শুরু হয়েছে, এটা এপ্রিল মাসে হলো রোজা, ওই পর্যন্ত কিন্তু প্রায় প্রতিদিনই খবরের কাগজ ইলেকট্রনিক মিডিয়া প্রচার করবে যে এই জিনিস দাম বেড়ে গেছে, ওই জিনিসের সিন্ডিকেট হয়েছে। যেই কথাগুলো সরকার বলে সেই কথাগুলো আপনি গত 20 বছর 40 বছরের পত্রিকাগুলো যদি দেখেন, রমজানের আগে একই খবর কিন্তু আমরা প্রচার করছি এবং এখনো করছি, আগামীতেও করব। এটার কারণ হলো আমাদের ব্যবসায়ীদের নীতি নৈতিকতা বলতে কিছু নেই। ধর্মের নামে ব্যবসা করা, যখন ধর্মের নামে দেশে ব্যবসা হয়, রাজনৈতিকভাবেও যখন ধর্মের নামে ব্যবসা হয়, তখন ব্যবসায়ীরা ব্যবসাটা ঠিকই করে নেয় ধর্মের নামে। এই এখন চালের দামটা বাড়তির দিকে, পেঁয়াজের দাম নিয়ে কি হয়েছে এটা আমরা সবাই জানি, আলুর দাম নিয়ে কি হয়েছে আমরা সবাই জানি। এই আলু পেঁয়াজ ডাল চাল নিত্যপণ্য যেটা আছে, যেটা সাধারণ মানুষের জন্য খুব প্রয়োজন, এই জিনিসগুলা দিনকে দিন এখন বাড়বে। এই বৃদ্ধিটা কেউ ঠেকাবে না, সবাই মুখে মুখে বলবে। মজার ব্যাপার হলো যে এই যে কন্ট্রোলিং যাদের হাতে, বাণিজ্য মন্ত্রণালয়গুলা বলে চালের দাম স্বাভাবিক রাখতে হবে, তেলের দাম ঠিক রাখতে হবে, তারা বলতেছে রাখতে হবে। কে রাখবে? সিন্ডিকেটটা কার হাতে? এই সিন্ডিকেটটা জানে কে, কারা কারা আছে? এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত আমার ধারণা যে আপনি আজকে প্রসঙ্গটা উঠিয়ে ভালো করেছেন যে অন্তত আলোচনাটার সুযোগ পাওয়া গেল। সামনে কয়েক মাস, 2 মাস বাকি আছে। এই 2 মাসের মধ্যে যদি একটি বিষয় নিশ্চিত করা যায় যে রমজানকে নিয়ে ব্যবসা করা যাবে না, হ্যাঁ ব্যবসায়ীরা ব্যবসা করবে কিন্তু রমজানকে পুঁজি করে অতিরিক্ত মুনাফা অতিরিক্ত ব্যবসা এটা করা যাবে না। এই নীতি নৈতিকতাটা বোধটা আগামী 2 মাসের মধ্যে যদি প্রচারণা করে কিছুটা হলেও সামাল দেওয়া যায়। কিন্তু বাস্তবতা হলো যে ব্যবসায়ীদের চরিত্র, বাংলাদেশের মানুষের ব্যবসায়ীদের মধ্যে অনেকের এই চরিত্র এমন যে ধর্মের কথা বলবে, মাথায় টুপি দিবে, সুন্নতি লেবাস পরবে, কিন্তু ব্যবসাটা করবে অবৈধ। এরকম বহু ব্যবসায়ী আছে। এই ব্যবসায়ীরা মানুষকে জিম্মি করে। এই ব্যবসায়ীদের নিয়ে প্রতি বছরই রমজান এবং ঈদের আগে আমরা এরকম কথা বলি, পত্রপত্রিকায় রিপোর্ট হয়, কিন্তু তারপরও এই পর্যন্ত তারা কিন্তু কোনো কথা শোনে না, তাদের কাজটা তারা করেই যায়। জানি না তারা পারিবারিকভাবেও তাদেরকে কেউ কিছু বলে কিনা। এই অবস্থা থেকে, এই মানুষকে বন্দি করে ব্যবসা করার এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ কবে মুক্তি পাবে জানি না। মঞ্জুর ভাই, একটা বিষয় দেখেন, মানে আমাদের দেশে তো অনেক ধরনের রাজনীতি যদিও তেমনভাবে নেই, কিন্তু রাজনৈতিক বিষয়গুলো কিন্তু সবসময় সামনে আছেই। কিন্তু আমরা কিন্তু এগুলি নিয়ে সবসময় মাতামাতি করি। এখন যেমন জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া, আল জাজিরার প্রতিবেদন ইত্যাদি নিয়ে কিন্তু আমাদের মানে লিপ সার্ভিস চলছেই, কথার মালার রাজনীতি কিন্তু চলছেই, মাঠের রাজনীতি তেমনভাবে না থাকলেও। কিন্তু নীরবে যে সব ধরনের জিনিসপত্রের দাম বাড়ছে, কালের কণ্ঠে পেছনে পাতায় আছে, বাড়ছেই সব মাংসের দাম। আমরা তেলের দাম রেকর্ড ভেঙেছে, আলুর দাম, পেঁয়াজের দাম আপনি বললেন, চিনির দাম বাড়ছে, চালের দাম তো অলরেডি বাড়তি, সব কিছুই কিন্তু বাড়ছে। এগুলি নিয়ে আমাদের রাজনীতিবিদদের কোনো ধরনের কথা নেই, এগুলি নিয়ে তাদের কোনো টেনশন নেই। এগুলো নিয়ে রাজনীতিবিদদের কথা নেই, তার কারণ হলো বাংলাদেশের যে রাজনৈতিক দল, অনেকগুলো রাজনৈতিক দল তো রেজিস্ট্রেশন করা আছে, যাদের শুধু অফিসটা আছে, যাদের শুধু প্যাড আছে, অফিসটাও নাই। আর যাদের অফিস আছে, বিএনপির মতো রাজনৈতিক দল, জাতীয় পার্টির মতো রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল যারা আছে, এবং সরকারি দল,
সবাই বলে 16 কোটি মানুষ নাকি তাদের কথা শুনে। প্রত্যেকেই দেখেন বক্তৃতা দেওয়ার সময় বলবে 16 কোটি মানুষ এই দাবি মানবে না, 16 কোটি মানুষের দাবি নিয়ে কাজ করে। সবাই 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে কিন্তু বক্তৃতা দেওয়ার সময়, কিন্তু 16 কোটি মানুষের মৌলিক যে চাহিদা, মৌলিক যেই বিষয়গুলা, সেগুলা নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলার কিন্তু এখনো সময় পাচ্ছে না। বলা হচ্ছে যে এই দেশের মালিক হলো জনগণ সংবিধান অনুযায়ী, যেটা কামাল হোসেন সাহেব সবসময় বলে যে এই দেশের মালিক জনগণ, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। কিন্তু জনগণ নিয়ে কারো কোনো ভাববার সুযোগ নেই। রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রথম ভাবে নিজেকে নিয়ে, নিজে এই দল ক্ষমতায় আসছে, এখনই সময় ধন সম্পদ বাড়ানো, অর্থবিত্ত বাড়ানো। আর অপোজিশনের লোকজন যারা আছে তাদের চিন্তাটা হলো রাজনৈতিক দল অপোজিশনে এখন মোটামুটি একটু লাইমলাইটে আসতে হবে, নমিনেশনটা নিশ্চিত করতে হবে। নমিনেশনটা যদি নিশ্চিত করা যায়, যদি এমপি হওয়া যায়, ধন দৌলত সম্পদ নিজের বাড়ানো যাবে, মন্ত্রী হওয়া যাবে, এই করা যাবে, সেই করা যাবে। সব কিছু হলো ব্যক্তিকেন্দ্রিক। একজন রাজনৈতিক নেতা ব্যক্তির ঊর্ধ্বে উঠে দেশের মানুষের জন্য, দেশবাসীর জন্য কাজ করার মানসিকতায় আমাদের বাংলাদেশে খুব কম রাজনৈতিক নেতাদের মধ্যে আছে। আর এখন রাজনৈতিক নেতাদের মধ্যে জনগণ নিয়ে ভাবার সুযোগ এই জন্য নাই, কারণ জনগণকে ভাবনার জন্য জনপ্রতিনিধি নির্বাচন হতে হয়। কারণ জনপ্রতিনিধি তো এখন জনগণের ভোটে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। এখন সুযোগটা হয়েছে দলের, সরকারি দলের নমিনেশনটা নিশ্চিত করতে পারলেই জনপ্রতিনিধি হওয়া যায়, নেতা হওয়া যায়। নমিনেশনটা যার, নির্বাচনে সে জিতবে এবং সে নেতা হবে। আপনি যেহেতু নির্বাচনের প্রসঙ্গটি আনলেনি, তাহলে আমরা একটু নির্বাচনের বিষয়টি দিয়ে আমাদের আলোচনাটা শেষ করতে চাই। প্রথম আলো যেটি বলছে, লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ইভিএমে নৌকার বাইরে ভোট দিলে ধরে ফেলা যায়। তিনি বলছেন যে সিটি কর্পোরেশন নির্বাচনে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এক কেন্দ্রে ইভিএমে নৌকা পেয়েছে 2300 ভোট, 1 ভোট পান ধানের শীষ। পরের দিন এই ভোটটা কে দিয়েছে ওই ওয়ার্ডের নেতারা তাকে ধরে ফেলায় এবং কত ভোট নৌকার বাইরে গেছে তাও তারা ধরে ফেলেন। এটা ভোট তো একটি পবিত্র আমানত এবং গোপনীয় বিষয়, এখানে যদি ধরেই ফেলা যায় তাহলে কে ভোট দেবে? ভোটটা আসলে পবিত্র আমানত, এটা আমরা মুখে মুখে বলি, মুখে মুখে তো অনেক কিছুই বলি। বাংলাদেশে ভোট এখন পবিত্র আমানত না। বাংলাদেশে এখন ভোট হলো যিনি নমিনেশন পেয়েছেন তার অধিকার, তাকেই ভোট দিতে হবে। সরকারি দলের নমিনেশন যিনি পেয়েছেন তার অধিকার, তাকেই ভোটটা দিতে হবে। এইটা হলো এখন বাংলাদেশের প্র্যাকটিস। আর চট্টগ্রামের যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো যে এখন যেহেতু বিরোধী দল নাই সেই অর্থে রাজনীতির মাঠে, সেই অর্থে কোনো মানে সরকারি দলকে প্রতিহত করার জন্য সরকারি দলের বিপক্ষে দাঁড়ানোর মধ্যে সেই অর্থে কোনো বিরোধী দল নাই। কিন্তু বিএনপি নির্বাচন করে, অনেক সময় ম্যাক্সিমাম কেন্দ্রে এজেন্ট দিতে পারে না। তাদের অভিযোগ হলো তাদের এজেন্টরা, তাদের নেতাকর্মীরা বাড়ি ঘরে থাকতে পারে না, এজেন্ট দেওয়া তাদের পক্ষে সম্ভব না। তারপরেও তারা তাদের সাধুবাদ জানিয়ে অন্তত নির্বাচনগুলো আনচ্যালেঞ্জ তারা ছেড়ে দিচ্ছে না। এই যে ইভিএম এর যে প্রোগ্রামিং এর বিষয়টা যেটা বলা হলো, এইটা আসলে বিএনপির পক্ষে তো ধরা সম্ভব না। ধরলে ইভিএম এ প্রোগ্রামিং এ কোনো সমস্যা আছে কিনা, এই যে বলা হলো যে ভোট দিলে ধরে ফেলা যায়, এটা সরকারি দলের লোকজনই আসলে বের করবে। সরকারি দলের অবস্থা এখন বিভিন্ন জায়গায় যেটা হয়ে গেছে, যেহেতু শক্ত কোনো বিরোধী দল নাই, শক্ত কোনো প্রতিপক্ষ নাই, সুতরাং নিজেরাই নিজেদের মধ্যে একটা উপদল তৈরি করে একটা নিজেরাই নিজেদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সেই কাজটাই কিন্তু চিটাগাংয়েও এই আওয়ামী লীগ নেতা সত্য কথাটি বলে ফেলেছেন। আমি জানি না এটি সত্য কি মিথ্যা। যদি এই বিষয়টি সত্য হয় তবে এটা নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য একটা বড় ধরনের হুমকির মুখে পড়বে। উনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে নুরউদ্দিন চৌধুরী, উনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন দলের সিদ্ধান্ত মেয়র পদে ভোট হবে উন্নয়নের জন্য আর কাউন্সিলর পদে ভোট হবে নিরপেক্ষ। তারের মতো সোজা। হ্যাঁ, সোজা কথা। এইটাই কিন্তু হয়। আমি এর আগের অনুষ্ঠানে আপনার মাধ্যমে দেশবাসীকে বলেছিলাম যে ইভিএম এ ভোট দেওয়ার সময় 3টি প্যানেল থাকে, কিন্তু 3টি ডিভাইস থাকে। 3টি ডিভাইসের মধ্যে একটি থাকে মেয়র প্রার্থীর, একটি থাকে কাউন্সিলর প্রার্থীর, আর একটি থাকে সংরক্ষিত নারী আসনের যারা আছে। ওইখানে ইভিএম এর সেন্টারে আমার একটা নির্বাচনের সুযোগ হয়েছিল ভোট দেওয়ার, দেখার। সেন্টারে বুথে ঢুকলেই যারা পোলিং অফিসার আছে তারা বলে যে আপনি তো
ইভিএম এ ভোট দেন নাই, মেশিনে ভোট দেন নাই কখনো না, আসেন আপনাকে দেখাই দিই। দেখাই দিতে গিয়া মেয়র প্রার্থীর যে প্যানেলটা আছে, যে ডিভাইসটা আছে, ওইটার মধ্যে বলে যে এই সাদার মধ্যে টিপ দেন, এই যে আমি দেখাই দিই, দেখেন সাদায় টিপ দেন, এই যে আমি সাদায় টিপ দিলাম, সাদায় টিপ দিয়ে তারপরে নিচে সবুজে টিপ দিলাম, এই ভোট দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আপনি বাকি দুইটা আমি যেভাবে শিখাই দিলাম, এই দুইটাতে এইভাবে দেন। তার মানে ওই পোলিং অফিসার সে নিজে ভোটটা দিয়ে শিখিয়ে দিয়েছে। কাকে ভোট দিল? মেয়রকে ভোট দিল। ওই জায়গায় একটা। আরেকটা হলো এইভাবে একজন, আরেকটা হলো যে ভোটটা দেওয়ার আগে আপনার ফিঙ্গার নিয়ে, আপনার আইডেন্টিটি নিয়ে, আপনার এনআইডি নিয়ে সে নিশ্চিত করে নিল যে ডিভাইসের মধ্যে যে আপনি ভোট দিয়ে আসছেন, এরপরে আপনাকে বলে আপনি চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তখন আরেকজন গিয়ে ওই বাটনগুলো এখানে টিপে দিয়ে যায়। এইভাবে কিন্তু হচ্ছে। তার কারণ হলো একজন একটি নির্বাচনে যদি পোলিং অফিসার, এজেন্ট, আইন শৃঙ্খলা বাহিনী সবাই যদি একটি দলের এবং একটি পক্ষ অবস্থান নেয়, তখন বিরোধী পক্ষের মানুষ ওই জায়গায় ভোট দেওয়া প্রার্থী, যারা কোন প্রার্থীকে ভোট দেওয়া সাধারণ মানুষের পক্ষে, যে অভিযোগটি করেছেন আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী, জি আমরা নিশ্চয়ই এমনটি আশা করব না। দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। যে আমরা একটি বিরতি নিয়ে আরও কয়েকটি বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। একটু বিরতি থেকে একটু ঘুরে আসি। দর্শক, সময় হলো একটি বিরতির, আরও আলোচনা নিয়ে ফিরছি একটু পরেই। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন লিটল টাচ পত্রিকা অনুষ্ঠানের সংবাদ বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক মঞ্জুর ইসলাম। মঞ্জু ভাই, আমরা এবার একটু টিকা প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে চাই। কালের কণ্ঠ বলছে অগ্রাধিকারের নজর নেই, টিকা কেন্দ্রে সবার ভিড়, সম্মুখ সারির কর্মী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অনেকে বঞ্চিত হচ্ছেন। কেন্দ্রে নিবন্ধন ব্যবস্থা বন্ধ করা হলো, 10 লাখ ছাড়ালো নিবন্ধন, একদিনে টিকাদান 2 লাখ ছাড়ালো, 5 দিনে প্রায় 6 লাখ, শুক্রবার কার্যক্রম বন্ধ। টিকাটা নিয়ে আসলে প্রথম যে ভয়টা ছিল, যে বিতর্কটা ছিল, সেই বিতর্ক ভয় কাটিয়ে মানুষের মধ্যে কিন্তু টিকার দেওয়ার প্রতি মানুষের মধ্যে একটা আস্থা কিন্তু তৈরি হয়েছে। প্রচুর ভিড় টিকা কেন্দ্রের মধ্যে। বিশেষ করে কালকে আমি চিটাগাংয়ের একটি কেন্দ্রের মানে দৃশ্য দেখলাম, মানুষের উপর দিয়ে মানুষ ভিড় করছে, এরকম একটা বিষয়। ঢাকার বিভিন্ন কেন্দ্র কিন্তু এরকম হয়েছে। কিন্তু একটি ব্যবস্থাপনা নিয়ে কথা না বললেই নয়, যেটা কালকে বন্ধ করে দেওয়া হয়েছে, স্পট রেজিস্ট্রেশন। হ্যাঁ, স্পট রেজিস্ট্রেশন হতেই পারে যে বহু মানুষের পক্ষে তার ওই ডিভাইস নাই, কম্পিউটার নাই, ল্যাপটপ নাই, মোবাইলও করে ওই টিকার যেই টিকা স্লিপটা যে নিতে হয় সেই সুযোগটা নেই, সে স্পট রেজিস্ট্রেশন করতেই পারে। কিন্তু স্পট রেজিস্ট্রেশন, প্রত্যেক সেন্টারে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখাটা খুব ভালো উদ্যোগ। কিন্তু সেই স্পট রেজিস্ট্রেশন করা মানেই এই নয় যে যারা আগে রেজিস্ট্রেশন করেছে তার আগে স্পট রেজিস্ট্রেশন করে আপনি টিকাটা ওই অন দ্য স্পট দিয়ে দিবেন। বিষয়টা এরকম হওয়া কিন্তু ঠিক হয়নি। যদি ব্যবস্থাটা এমন হতো যে প্রত্যেক সেন্টারের মধ্যে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে, স্পট রেজিস্ট্রেশন করার পরে আপনি টিকা কার্ডটা নিয়ে চলে আসবেন। আপনাকে যখন আপনার ফোনে SMS যাবে যেই ডেটে, ওই ডেটে আপনি টিকাটা দিতে আসবেন। এই সিস্টেম যদি করা হতো, তখন এই যে 2 দিনে যে ঘটনাটা ঘটলো, যে যারা রেজিস্ট্রেশন করেছে, যাদের SMS এ ডেট পড়েছে, ওই ডেটের জন্য তারা অপেক্ষা করছে, অথচ আরেকজন তাকে বলছে, আরে আপনি রেজিস্ট্রেশন করে বসে আছেন, আপনি কবে তারিখ আছে ওই তারিখের জন্য যাবেন, আমি তো আজকে রেজিস্ট্রেশন করে আজকে টিকা দিয়ে চলে আসছি। আচ্ছা মঞ্জু ভাই, বিষয়টা কি এরকম কিনা যে সরকার প্রথমে দেখলো যে আসলে টিকাতে তেমন সাড়া নেই, তখন সিদ্ধান্ত নিল যে স্পট রেজিস্ট্রেশন করেও দেওয়া যাবে, তখন আবার হুমড়ি খেয়ে সবাই পড়লো, এখন আবার বলা হচ্ছে, বিষয়টি কি এরকম কিনা? এইটা ঠিক মানুষের মধ্যে এই বিষয়টাই আসলে কাজ করছে। গভর্নমেন্টের পলিসিটাও কিন্তু এরকমই একটা বিষয়, কিন্তু যে প্রথম মনে হচ্ছে যে আরে টিকা কেন্দ্রে তো লোক যাচ্ছে না, পরে 1 দিন 2 দিন বাড়ানোর পরে এই সিস্টেমটা করে দেওয়ার পরে এখন কড়াকড়ি করা হয়েছে। কিন্তু সিস্টেম যখন আপনি এটা করবেন, তখন সিস্টেমটা ফেল করা কিন্তু ঠিক হবে না। সিস্টেম ফেল করলে যেই মানুষটা রেজিস্ট্রেশন করেছে, রেজিস্ট্রেশনের প্রতি মানুষের, এই যে আমরা ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন করেছি, এই রেজিস্ট্রেশন করলে এই রেজিস্ট্রেশন অনুযায়ী আমাকে কাজ করতে হবে। এই যে একটা নিয়ম ভাঙার প্রবণতা মানুষের মধ্যে থাকবে না। যদি নিয়ম ভাঙার সুযোগটা আপনি নিজেই করে দেন, সরকারের পক্ষ থেকে যে নিয়ম ভাঙার সুযোগটা করে দেওয়া হয়,
তখন মানুষের মধ্যে নিয়ম মানার আর যে চিন্তাটা, যারা নিয়ম মেনে বসে আছে তারা মনে করে যে আরে আমরা তো নিয়ম মেনে বসে আছি, সমাজের মধ্যে তো আমরাই দেখি অচল, যারা নিয়ম মানছে না তারা তো টিকা নিয়ে বসে আছে, বেশ বাহাবা দিচ্ছে। এই জিনিসটা যাতে না হয়। আর বহু বয়োজ্যেষ্ঠ আছে যাদের পক্ষে একদম নির্দিষ্ট ডেটে গিয়ে টিকাটা দেওয়া হয়তো অনেকটা সম্ভব না। হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য একটা আলাদা প্রিভিলেজ তারা পেতেই পারেন, তাদের জন্য আলাদা একটা বুথ, প্রত্যেক সেন্টারে বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য একটা আলাদা বুথ করা যেতেই পারে, যে তারা ওই জায়গাটায় নিরাপদে এসে টিকাটা দিবেন। তবে বাস্তবতার যে বিষয়টা হলো, সে এখন টিকার প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে, এই জায়গাটায় অনেক সময় বিভিন্ন রকম প্রপাগান্ডা তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে যে টিকা নিলে এরকম জ্বর হয়, এই হয় সেই হয়। হ্যাঁ, টিকা নিলে আমরাও আগে বিভিন্ন রকম টিকা, কিন্তু বাংলাদেশের মানুষ এমন না যে এই ভ্যাকসিনটাই, এই করোনা ভ্যাকসিনটি প্রথম নিচ্ছে, এমন কিন্তু না। বাংলাদেশে আরো কিন্তু অনেকগুলো টিকা কার্যক্রম, আমরা কিন্তু ফেসবুকে দেখছি আমাদের অনেকেই পরিচিত টিকা নিচ্ছেন, তারা বলছেন যে আসলে কোনো টেরি পেলাম না কোন দিক দিয়ে কি হয়ে গেল। ছোটবেলার সেই অভিজ্ঞতাটা অনেকেই পাচ্ছেন না, সুতরাং এটা নিয়ে আসলে খুব বেশি অরিড হওয়ার কিছু নেই। একটা ফরেন বিষয় যখন বডির মধ্যে ঢুকবে, বডির মধ্যে যদি সেটা কাজ না করে, এটা বলা হয়, বিশেষজ্ঞরা বলেন যে ভ্যাকসিনটা বোঝা যাবে তখনই কাজ করছে যদি বডির মধ্যে একটু গরম হয়, একটু রিঅ্যাকশন হয়। সেটা হতেই পারে, একটা ফরেন বিষয়ে বডির মধ্যে ঢুকলে হতেই পারে, এবং সেটা ভ্যাকসিনের ক্যারেক্টারই কিন্তু এটা। জি, আমরা শেষের দিকে আছি, আমরা একটু পরিবেশটা নিয়ে আজকে আলোচনা করে আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে চাই। সমকাল যেটি বলছে পার্ক ভেঙে ভাগাড়, সেটা হচ্ছে পুরনো ঢাকার তাঁতিবাজার একটি দৃষ্টিনন্দন পার্ক ছিল, তারা সেটার ছবিও দিয়েছে, সেটাকে ভেঙে ভাগাড় তৈরির জন্য এখন টিনের শেড দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। এটি হচ্ছে ঢাকার একটি বিষয়। খুলনার একটি বিষয় যেটি ডেইলি স্টার বলছে যে খুলনার ভদ্রা নদীরকে রীতিমতো বাদ দিয়ে বা ভরাট করে সেখানে করা হয়েছে, আপনার ইটের ভাটা করা হয়েছে, এবং ইউনাইটেড দ্য কিল রিভার্স, রীতিমতো নদীকে মেরে ফেলা হচ্ছে, নদীর কয়েকটি শাখা বা প্রশাখাকে। জি, পরিবেশ নিয়ে আমাদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে মানে বিভিন্ন এনজিও কেন্দ্রিক প্রচারণা বহু হয়েছে, কিন্তু আমরা মিডিয়াও কিন্তু পরিবেশ নিয়ে সবসময় সোচ্চার। কিন্তু পরিবেশ নিয়ে আপনি দেখেন যে পরিবেশ যারা নষ্ট করছে, যাদের নষ্ট করার ক্ষমতা আছে, তারা সবাই সরকারের সাথে সংশ্লিষ্ট, হয় সরকারি প্রতিষ্ঠান, না হয় সরকারের দলীয় কোনো বড় ব্যবসায়ী, না হয় সরকার দলীয় কোনো রাজনৈতিক নেতা। এরকম যাদের সাথে ক্ষমতা আছে, যারা ক্ষমতাটা দেখাতে পারে, যারা ক্ষমতার আশ্রয় নিতে পারে, প্রশ্রয় নিতে পারে, একমাত্র তাদের পক্ষেই কিন্তু পরিবেশ নষ্ট করা সম্ভব। সাধারণভাবে আমরা পরিবেশের যে আইন এখন কার্যকর হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু পরিবেশ নষ্ট করা তাদের জন্য খুব ডিফিকাল্ট। সাধারণ মানুষ পরিবেশ কিভাবে নষ্ট করে? সাধারণ মানুষ পরিবেশ নষ্ট করছে যে একটি ময়লা পলিথিন নদীর পানিতে ধুচ্ছে, যেটা বুড়িগঙ্গার তীরে আমরা প্রায় দেখি, বিভিন্ন আবর্জনা, ময়লা এবং বিভিন্ন রঙের কৌটা, এগুলা ধুয়ে পানি ময়লা করছে। কিন্তু এই বুড়িগঙ্গা নদীর তীরে যেই ওয়াসার যে সোয়ারেজ পাইপগুলো, সেগুলো কিন্তু এখনো আদালতের নির্দেশ দেওয়ার পরেও কিন্তু ওয়াসা সেটা বন্ধ করে না। এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত নদী ভরাট হয়ে বাড়ি হয়েছে অথবা ইন্ডাস্ট্রি হয়েছে, সবগুলা কিন্তু ক্ষমতাবান মানুষ এবং সাধারণ মানুষ, আপনি আমাদের পক্ষে বা দেশের একজন সাধারণ মানুষ আমাদের শেষ করতে হবে। আমাদের এই যে মানে বিনাশী যে আমাদের বিষয়গুলো, যে আমরা এই দেশেই থাকবো, এই দেশে পরিবেশ নিয়ে আমাদের বাঁচতে হবে, কিন্তু আমরা কিন্তু সেটা থেকে নজর দিচ্ছি না, যে যার মতো দখল করছি, নদী ভরাট করছি, দূষণ করছি। মানে এই মানসিকতা থেকে কি আসলে আমাদের কোনোদিনও বের হওয়া হবে কি? না, এইটার থেকে বের হওয়া খুব ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সবাইকে নিয়ে বাঁচবো এই মানসিকতা কিন্তু আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে আমি নিজে বাঁচবো, কিন্তু পরিবেশ যদি দূষিত হয়, বায়ু যদি দূষিত হয়ে যায়, আপনার পানি যদি দূষিত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টাকাও আমাকে বাঁচাতে পারবে না। সেই বিষয়টা যদি দূষিত হয়, পানি যদি দূষিত হয়, তখন আমার সন্তান পরিবার তো বিদেশে থাকবে, আমি তো এই দেশে ব্যবসা করছি। আরেকটি বড় বিষয় আপনি আসলে শেষ মুহূর্তে আলোচনা করলেন। জি, হয়তো তাদের মানসিকতাটা সেই ধরনের, সমস্যা নেই, তাদের তো কোনো সমস্যা নেই। আজকে শেষ করছি মঞ্জু ভাই, আজকে শেষ করছি। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সঙ্গে আবারও দেখা হবে, আর অন্য বিষয়ে কথা হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। জি।
দর্শক, নিটল ডট আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। অনুষ্ঠানটি সপ্তাহের প্রতিদিন সকাল 9টা 10 আপনি দেখতে পান। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন আর RTVর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।